সচিন বাবু, আজকে ওই শহর তৃণমূল কার্যালয়ে আপনারা একটা সাংবাদিক সম্মেলন ডেকেছেন, কি ব্যাপার? দেখেছি আপনারাও এসছেন, আপনাদের কাছে আমি জানিয়েছি, দলের থেকে জানানো হয়েছে যে আজকে আপনাদেরকে এই প্রেস মিটিং ডাকা হয়েছে। আপনারাও এসছেন, আমাদের দলের সব কর্মীরাও আছে, আমাদের সব যারা পদাধিকারী কর্মী, আরো সংগঠনের সব মহিলা সংগঠনের নেত্রীরা আছে। আপনাদেরকে জানান দিই এইটাই, যে রাজ্যে আমাদের সরকার চলছে, সেখানে বহিরাগত একজন এমএলএ আমাদের দলে নিশ্চয়ই কিছু পাওয়ার আশায় এসেছিল। এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই উনি হতাশাগ্রস্ত হয়ে এই দল থেকে আবার আগের দলে ফিরে গেছে। তার জন্য আমরা কোনো চিন্তিত নই। উনি যদি ভাবেন যে আমাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়ে চলে গেল, বা কেউ যদি মনে করে, সেটা কিন্তু ভুল। কালিয়াগঞ্জ তথা পশ্চিমবঙ্গবাসী আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা এগিয়ে চলব। সচিন বাবু, উনি বিজেপি থেকে জেতার কয়েক মাস পর তৃণমূলে এসেছিলেন, এবং তারপরে আপনাদের বিশ্বাসভাজন হয়ে আপনাদের এমএলএ হিসেবে পঞ্চায়েত ভোটের জয়ের ক্ষেত্রে তিনি দাবি করেছিলেন যে তার অবদান অনস্বীকার্য, এবং গত পৌরসভা ভোটেও তার অবদান অনস্বীকার্য বলে দাবি করেছিলেন, এবং আপনারা জয় মিছিল করে আপনারা এসেছিলেন। আজকে সেই মানুষটা রাতের অন্ধকারে আপনারা টেকটুকু পেলেন না, পাল্টে দিলেন। না না, শোনেন, আপনি ঠিক বলছেন না। এই জয় দলের জয়, কোনো ব্যক্তি বিশেষ নয়, কোনো পদাধিকারীর জয় নয়। এই জনগণের জয়, আমাদের দলের কর্মীদের জয়। কি মনে হয় আগামী দিনে এই লোকসভা ভোট, তার আগে বিধায়কহীন আপনাদেরকে লড়তে হবে? যা হয়েছে ভালোই হয়েছে। মানে খারাপ কি কিছু ছিল যেটা আপনারা প্রকাশ করতে পারছিলেন না? না, সেটা আমি বলছি না, প্রকাশ করতে পারছি না। প্রকাশ দেখেন, আমি বলছি হ্যাঁ, খারাপ কোনোদিন আমাদের দলের হয়ে কাজ করেনি। আসছিল তৃণমূলটাকে শেষ করছে উনি, শেষ করে আবার নিজের বিজেপিতে ফিরে গেছে। কোনোদিন আমাদের দলের হয়ে কাজ করেনি। তৃণমূলে ছিল একবার প্রথম অবস্থায়, তারপরে বিজেপিতে এলো, তারপরে আবার যখন তৃণমূলে এলো তখন আপনারা বলেছিলেন ঘরের ছেলে ঘরে ফিরে এলো। তাহলে ঘরের ছেলে কি এখন তাহলে বাড়ি চলে গেল? হ্যাঁ, বাড়ি চলে গেল। সে তো ঘরের ছেলে নয়, ঘরের ছেলেই ছিল না। ঘরের ছেলে থাকলে তো ঘরের ছেলে থাকছিলাম। প্রচারে আপনাদেরকে বলতে দেখেছিলাম যে ঘরের ছেলে ঘরে ফিরে। না, প্রচারে কি হয়েছে আমি জানি না। আমার কানে কোনোদিন এই শব্দটা আসে। আচ্ছা সোমান বাবু, যে তুমি দল ত্যাগ করো, তাতে আপনাদের সংগঠনটা মজবুত হলো না দুর্বল হলো? মজবুত হলো। সেটা আপনি আজকে সাধারণ মানুষের যে উৎসাহ, যে আনন্দ, যে একটা আবেগ, সেটা দেখে আপনারা অনুভব করেন যে এই দলের আজকে ক্ষতি হয়েছে না ভালো হয়েছে। দেখা গেল যে কিছুক্ষণ আগে খরচা ফুটছিল, এটা হচ্ছে মানুষের আবেগ, কর্মীর একটা আবেগ, কর্মীর একটা আনন্দ। কোন জায়গাটায় আপনারা সেই আনন্দটা করতে পারছিলেন না এতদিন? অনেক জায়গায় উনি এমএলএ হিসাবে আমাদের উপরে যখন ছিলেন, প্রত্যেকটা কর্মীকে এক একটা প্রলোভন দিয়ে, তোকে এই পদ দিয়ে দিব, তোকে এই চাকরি দিয়ে দেবো, তোকে এইটা করে দেবো, ওটা করে দিব বলে আমাদের দলটাকে শেষ করে দিল, গ্রুপিং করে দিল। আজকে আমরা সবাই এক কাঠা। আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের এই এমএলএ আজকে আমাদেরকে ছেড়ে যাওয়াতে আমাদের মঙ্গল হয়েছে, আমাদের ভালো হয়েছে। আমরা আগামী লোকসভা এটা উনার দেখেন, উনি একটা সরকারি পদে থেকে, উনি একটা এমএলএর পদে থেকে, এত বড় একটা পদ, উনি সরকারি নিয়ম কায়দা আইন জানে না। ওরকম একটা এমএলএ আমাদেরকে ঘাড়ে চাপানো হয়েছে, আর একটা হাই মাস দিয়েছে আমাদের, একটা হাই মাস দিয়েছে। তারপরের দিন
উনি বিজেপির কাউন্সিলরদেরকে সকালে আমার কাছে পাঠানো হয়েছে এনওসির জন্য, যে চেয়ারম্যানের কাছে এনওসি নিয়ে আসো 9টার মধ্যে, 100 হাই মাস দিয়ে দিব, 200 হাই মাস দিয়ে দিব। ফার্স্ট ওটাই পেয়েছে, লাস্ট ওটাই পেয়েছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা উদ্ধার পেয়েছি। চেয়ারম্যান সাহেব, একটা প্রশ্ন করছি যে এই যে বারে বারে আমরা দেখছি যে আপনাদের দলের সাথে একটা মতবিরোধ হয়ে থাকছে, তো এটাও তো একটা দল বিরোধী কাজ। না, উনি তো ওটাই করতে আসছিলেন আমাদের, এবং দল আমাদের দেখান, এই যে আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আছে, আমি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছি, উনি ওটাই আমাদেরকে করতে আসছিলেন, বিভেদ সৃষ্টি করে দিয়ে আমাদের মধ্যে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। আমাদের কালিয়াগঞ্জবাসী কোনো দিন ওনাকে মেনে নেয়নি। সবাই বলে যে 25,000 ভোটে জিতছে, আরে ওই টাইমে আপনি লোকসভা ভোটে 58,000 ভোটে এমপি লিড ছিল কালিয়াগঞ্জ। আমি আজকে আপনাদের সামনে বলতেছি, যেহেতু এখানটা একটা হিন্দু বেল্ট, তার জন্য দেখবেন যে সবসময় বিজেপির একটা পাল্লা ভারী থাকে। কিন্তু উনি তো কি করছে, উনি 50,000 ভোটকে 25,000 24,000 ভোটে জিতছে, সেরকম তো কিছু জিতেননি। এবার উনি আবার গেছেন, তো এটা 0 করে ছাড়ে দিব আমরা, আপনাকে কথা দিচ্ছি। আগামী লোকসভায় বিজেপির একদম কংক্রিট সিট ছিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। কি মনে হচ্ছে, সৌমেন জানাতে গোটা মানচিত্রটা চেঞ্জ হয়ে যেতে পারে বিজেপির এই জেলায়? একেবারে এখন উল্টোটা হবে, দেখবেন আপনারা, একেবারে উল্টোটা হবে। গ্রামে গঞ্জে আপনারা ঘুরুন, দেখুন উনি যাওয়াতে মানুষ কতখানি আনন্দিত। আগামী দিনে সৌমেন রায়কে প্রশ্ন করলে, নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করলে গ্রামের মানুষদের কি জবাব দেবেন? বিধায়ক হয়ে আগামী দিনেও ঘুরবেন, উনি বলবেন আমি জনগণের বিধায়ক, আমি বিজেপির না, আমি জনগণের বিধায়ক, আমি এসছি কাজ করতে। উনি চাটাইয়া বিধায়ক, চাটাইয়া বিধায়ক, দুর্নীতি বিধায়ক ব্লক। বিগত দিনে দেখা গিয়েছিল যে বিশেষ করে মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েত গঠন করতে গিয়ে তৃণমূলের জেতা ক্যান্ডিডেট বিজেপির ঘরে চলে গিয়েছিল। কি মনে হচ্ছে আপনার? প্রথম কথা হচ্ছে, সৌমেন রায় এমন একটা মানুষ যেটা বাড়ি ফালাকাটা থেকে এখানে কালিয়াগঞ্জে এসেছে। এখানকার যারা বিজেপির মানুষ তারাও তাকে কোনোদিন ঠিকমতো গ্রহণ করেনি। আজকের দিনে সৌমেন রায় কালিয়াগঞ্জের আপামোট মানুষ খুঁজে পাবে না যে সৌমেন রায়কে কেউ এখানে পছন্দ করে, খুঁজে পাবে না। ও তৃণমূল দলে ভাবছিল ধান্দাগিরি করবে, এসে পয়সা কিছু কামাবে, এটাই ছিল ওর মূল উদ্দেশ্য। কিন্তু তৃণমূল দলে সেটা করতে পারছে না, আর এই ধান্দাগিরিটাতে বিভিন্ন জায়গায় ও আটকে যাচ্ছে। নর্মালি আবার বড় ধান্দা করার জন্য বিজেপির কাছে গেছে। ও অ্যাকচুয়াল ধাপ্পাবাজ আর ধান্দাবাজ মানুষ। কালিয়াগঞ্জের মানুষ ওকে একদমই পছন্দ করে না, দেখতে পারে না, কালিয়াগঞ্জে থাকতে পারে না, যার জন্য কিন্তু ওর কোনো রাস্তাও ছিল না। ওকে নর্মালি বিজেপিতে যেতে হতোই, আর বিজেপি সেটাই আজকে করেছে। ধান্দাবাজ লোককে নিয়ে আপনারা এতদিন যে কাটালেন, তাতে আপনাদের অস্বস্তি কতটা মানে ছিল? ধান্দাবাজ লোক থাকতে পারবে না তো এতদিন, মানে ও ধান্দাবাজ লোককে যেতে হতোই। বুঝতে পারছিলেন নিশ্চয়ই যে তার মধ্যে বলেছেন আজকে যে সন্দেশখালী এবং আমাকে ভয় এবং সন্ত্রাস ত্রাস করা হয়েছিল, তাই জন্য আমি বাধ্য হলাম, এবং সন্দেশখালীর মতন ঘটনা যখন ঘটেছে সেখানে আমি বাধ্য হলাম বিজেপিতে মার্চ করতে। সন্দেশখালী কোথায় আর কালিয়াগঞ্জ এত শান্ত জায়গা, এখানে আমরা কোনোদিন কোনো রকম কারোর সাথে কোনো ঝামেলা হয় না, এত শান্ত জায়গা। আর কালিয়াগঞ্জকে যদি সন্দেশখালী করার মতো পরিস্থিতি থাকতো, তাহলে ওই লোকটা থাকলে এই ধরনের ঘটনা এখানে হতে চেষ্টা হতো। নর্মালি কালিয়াগঞ্জ সন্দেশখালী ওগুলো ওই চুক্তি করিয়ে লাভ নাই, কারণ ওর যা মূল উদ্দেশ্য ছিল যে তৃণমূল দলটা, তৃণমূল লোগোটা, তৃণমূল পার্টিটাকে ব্যবহার করে ও এখানে কিছু সুবিধা নিবে, পয়সা লুটবে, করবে। সেটা আমাদের তৃণমূল কংগ্রেসের এই কালিয়াগঞ্জের সুস্থ স্বাভাবিক পরিবেশে একাট্টা থাকার কারণে ও সেই ধান্দাবাজিটা করতে পারছিল না, যার জন্য ও দেখে নিয়েছে যে এখানে থেকে আর হবে না, এখন বড় ধান্দাবাজ দল বিজেপির কাছে যেতে হবে। নর্মালি সেই জায়গাতেই ও পাল্টি মেরেছে। রাজীববাবু, বিধায়কের সঙ্গে আলাপ আলোচনা করে দল চালাতেন, যেভাবে দল চলতো আপনার সাংগঠনিক
প্রতিটা ওয়ার্ডে, সেই ক্ষেত্রে এখন বিধায়কবিহীন। এবার সব ওয়ার্ডে বা সংগঠন চালাতে গেলে বিধায়কের সঙ্গে যে পরামর্শ করে করতে হবে এটাও না। এখানে চেয়ারম্যান সাহেব আছে, প্রথম দিকে যখন সংগঠন শুরুর দিকে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সেভাবে করা হয়েছে। এবারে এখানে তৃণমূলের যে সংগঠন আছে, তাহলে এখান থেকে কে গেল না গেল সেটা কোনো ফ্যাক্টর এখানে নাই, সেটা কোনো ম্যাটার করে না। আমাদের যেখানে দল যেভাবে চলছে সেভাবেই চলবে, এবং আগামীতে যে লোকসভা ভোটটা আছে তাতে চেয়ারম্যান সাহেবও যেটা বললো এখানে ঠিকঠাক রেজাল্টই আমাদের। আপনি কি চেয়ারম্যানের সঙ্গে মানে সহমত যে উনি থাকাতে তৃণমূলের একটা বিভেদ সৃষ্টি হয়ে গিয়েছিল? সে এখন কিছু কিছু ক্ষেত্রে তো একটা দল যখন একজন 10 জনের যখন একসঙ্গে সংসার থাকবে, কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য থাকবে, সেটা হতেই পারে। না, ওনার জন্য হয়েছিল এই মনোমালিন্যটা, সেটা আমারও ভুল থাকতে পারে, ওনারও ভুল থাকতে পারে, বা কারো, কিন্তু বলবো যে হ্যাঁ একটা মনে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল, এটা শুধু আমি কেন সবাই বলবো। এটা কি বিধায়ক ক্রিয়েটেড যিনি বললেন? না, এই ব্যাপারে আমি কিছু বলবো। শুনেন, বিভেদ তো যে কোনো ক্ষেত্রে দল বিধায়করা চালায় না, দল বিধায়করা চালায় না, এটা আপনি অন্যদিকে নেবেন না। প্রশ্নটা ঠিক করুন। দল দলের মতো চলবে, বিধায়ক আমাদের সঙ্গে থাকবে। দলই তৈরি করে বিধায়ককে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে দল তাড়ানোতেই কি বিধায়ক চলে গেল? ওই যে বললাম, কিছু সুবিধা পেতে এসছে, সুবিধা করতে পারলো না, অসুবিধা যেদিকে যায় কাটা খোঁজা। কি সুবিধা করতে আসে? আরে বুঝে নেন না, সব তো বলেই দিল। না, উনি কি কি সুবিধা গ্রহণ করেছেন যে তার জন্য এই কথাটা বলছেন আপনারা? অনেক সুবিধাই গ্রহণ করতে চেয়েছিলেন। কিরকম? একটা রাজ্যে যদি মনে করেন যে ইয়ে থাকে, সরকার থাকে, সেখান থেকে অনেক রকম সুবিধা পাবে, অনেক রকম কোটা পাবে, সেটা নিয়ে ব্যবসা করবে। ওনার বিরুদ্ধে তো এখনো কোনো অভিযোগ কিংবা কোনো কিছু আপনারা করেননি, কেন করেননি তাহলে? আমরা অভিযোগ যেখানে আমরা দলের যেখানে জানানো দরকার সেখানে জানানো হয়েছে। তবে এটুকু বলতে পারি, দল ওর কথা চলে না, কোনো এমএলএ নয়, দল দলের মতো চলে। দলই তৈরি করে এমএলএ এমপিকে। দল না থাকলে কেউ থাকবে না, আগে দল। তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? তার বিরুদ্ধে অভিযোগ তো অনেক কিছুই আছে, যেমন আমরা জানিয়েছি, আমরা দলে জানিয়েছি। আর্থিক লেনদেনের কোনো অভিযোগ ছিল? হ্যাঁ, আর্থিক লেনদেনের কোনো অভিযোগ ছিল? থাকতে পারে, থাকতে পারে। অনেক অনেক। এই যে বিধায়ক আছে না, এই বিধায়ক অ্যাকচুয়াল এখানে পয়সা তুলতে আসছিল। অনেক এভিডেন্স, অনেক মানুষ আছে, অনেক আজকের দিনে দাঁড়িয়ে আছে, আজকে বাইরে বাজি ফটকা ফাটছে, কারণ এখানে ও অন্য একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে পয়সা কড়ি তোলা থেকে নানা রকম সমস্যা তৈরি করছিল। মানুষ তার সাথে সাথ দিচ্ছিল না। শেষে যাদের কাছ থেকে পয়সা তুলছে সেই মানুষগুলো আজকে চাপাচাপি শুরু করছে, টাকা রিটার্ন দাও। বিভিন্ন কারণে ও টাকা তুলছে কালিয়াগঞ্জ থেকে, সেই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে ফোলাফলি শুরু করেছে। বাধ্য হয়ে, রাস্তা ছিল না, ও ভয়ঙ্কর একটা বাজে মানুষ ছিল কালিয়াগঞ্জে। তারা কি আগামী দিনে আইনের দ্বারস্থ হবে? সে যারা করেছে তারা নিশ্চয়ই নিজেদের মতো করে যেখানে যেখানে যাওয়ার সেখানে যাবে, যেখানে জানানোর সেখানে জানাই। না, মানে আইনগতভাবে কি থানায় এফআইআর বা এগুলো করবে? আইনগত যারা দিয়েছে, যারা চাপ দেয় ওকে টাকা পয়সা রিটার্ন করার জন্য বা বিভিন্ন জায়গা থেকে যা করেছে, সেই মানুষগুলো প্রতিনিয়ত আমাদের জানায়, এবং তারা যেখানে যা গেলে সুরাভাবে করবে, সৌমেন আসলে ধরবে, টাকা রিটার্ন দিতে হবে ওকে। বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলে গেছে। আপনি কি করবেন? আমি কি বলবো, এটা তো আসছে নানা রকম অভিযোগ, আমাদেরকে দলকে জানিয়েছি। না, ওই যে বললাম, সুবিধা করতে এসেছিল, সুবিধা করতে পারেনি। না সচিনবাবু, যে মানুষগুলোকে আজকে ঠকিয়েছেন তিনি, যে আপনাদের ভাষায় যাদেরকে উনি লক্ষ লক্ষ টাকা নিয়েছেন ওনাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে, সেই সমস্ত মানুষকে কি বলবেন যে আপনারা আইনের দ্বারস্থ হন? হ্যাঁ, নিশ্চয়ই এভিডেন্স থাকবে, এভিডেন্স থাকতে হবে নিশ্চয়ই, মুখে বললে তো হবে না, এভিডেন্স লাগবে।